সুপ্রিয় শিক্ষার্থী, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগতম। 2020-2021 শিক্ষাবর্ষে নতুন ভর্তিকৃত স্টুডেন্ট ছাত্রছাত্রীদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে পরমাণুর বিভিন্ন কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এরপর দুটো ইম্পর্ট্যান্ট টপিক, ইলেকট্রনের ভর নির্ণয় এবং চার্জ নির্ণয় তথা কীভাবে অণু পরমাণু থেকে মৌলিক কণিকাগুলোর যে শ্রেণী বিভাগ, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পরমাণুর পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং পারমাণবিক ভর প্রকাশের বিভিন্ন একক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা আসি পারমাণবিক সংখ্যা কি। সাধারণত আমরা জানি কোনো পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে বা বিদ্যমান থাকে। ইলেকট্রনগুলো পরমাণুর নিউক্লিয়াসের বাইরে শক্তি স্তরে অবস্থান করে। সুতরাং আমরা বলতে পারি কোনো পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলে। একে জেড দ্বারা প্রকাশ করা হয়। আমি আবার বলছি, কোনো পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বলা হয়। 1913 সালে বিভিন্ন মৌলের রঞ্জন রশ্মি বা বর্ণালী বিশ্লেষণ করে বিজ্ঞানী মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত করেন বা সংখ্যা নির্ণয় করেন। আমি আবার বলছি, 1913 সালে বিভিন্ন পরমাণুর রঞ্জন রশ্মি বিশ্লেষণ করে বিজ্ঞানী মোসলে পারমাণবিক সংখ্যা নির্ণয় করেন। যেমন যদি আমরা বলি, অক্সিজেনের কেন্দ্রে 8টি প্রোটন বিদ্যমান, সুতরাং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। আবার সোডিয়ামের নিউক্লিয়াসে ধরো 11টি প্রোটন বিদ্যমান, সুতরাং আমরা বলতে পারি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা লিখতে পারি 11। এখানে পারমাণবিক সংখ্যাকে আমরা বলতে পারি পারমাণবিক সংখ্যা পরমাণুর পরিচায়ক, বা প্রশ্ন আসতে পারে পারমাণবিক সংখ্যা পরমাণুর পরিচিতি বহন করে কেন। পারমাণবিক সংখ্যা পরমাণুর পরিচায়ক বা পরমাণুর পরিচয় বহন করে কেন ব্যাখ্যা করো। এখন এটার খুব গুরুত্বপূর্ণ একটা অনুধাবনমূলক প্রশ্ন, এটা আনসারটা খেয়াল করবে। প্রথমে পারমাণবিক সংখ্যা আমরা বলবো কোনো পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলবো। রাসায়নিক বিক্রিয়াকালে কোনো পরমাণু যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন ওই পরমাণুটির ইলেকট্রন দান বা গ্রহণের কারণে মৌলিক কণিকার মধ্যে ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হতে পারে যখন সে আয়নে পরিণত হয়। আবার আইসোবার যখন আমরা বলবো, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, বিভিন্ন ভর সংখ্যা একই আইসোবারের ক্ষেত্রে আমরা দেখব কোনো কোনো ক্ষেত্রে দেখবে পরমাণুর নিউট্রন সংখ্যা পরিবর্তন হতে পারে, আইসোবার না, আইসোটোপের ক্ষেত্রে দেখবে, যেমন 21H, 11H, 31H। এই পরমাণুটির ক্ষেত্রে দেখো, এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 1, এখানে নিউট্রন সংখ্যা 0, এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 2।
সুতরাং আমরা যখন একটা টপিকে আসব, কোনো পরমাণুর আইসোটোপ যখন হবে, বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে পরস্পরের আইসোবার বলে। যেমন হাইড্রোজেনের 3টে আইসোটোপ 2,1H, 1,1H, 3,1H। একই পরমাণুর ক্ষেত্রে আইসোটোপ সৃষ্টি হওয়ার কারণে এর নিউট্রন সংখ্যারও পরিবর্তন হতে পারে। তাহলে কোনো পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকালে যখন ইলেকট্রন দান বা গ্রহণ করে তার ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হতে পারে। আবার আইসোটোপগুলোর ক্ষেত্রে একই পরমাণুর ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হওয়ায় এদের নিউট্রন সংখ্যারও পরিবর্তন হতে পারে। কিন্তু পরমাণুর রাসায়নিক বিক্রিয়াকালে বা রাসায়নিক যৌগ গঠনকালে পরমাণুর প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না বিধায় পারমাণবিক সংখ্যাকে বা প্রোটন সংখ্যাকে কোনো পরমাণুর পরিচায়ক রূপে বিবেচনা করা হয়, বা পারমাণবিক সংখ্যা কোনো পরমাণুর পরিচিতি বহন করে। এরপর পারমাণবিক ভর সংখ্যা। আমরা জানি কোনো পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন বিদ্যমান থাকে। তাহলে এই প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে বলা হবে পারমাণবিক ভর সংখ্যা। তাহলে সংখ্যাটা কি দাঁড়াবে? কোনো পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান নিউট্রন এবং প্রোটন সংখ্যার মোট পরিমাণকে, বা কোনো পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে বা মোট পরিমাণকে পারমাণবিক ভর সংখ্যা বলে। এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে, পারমাণবিক ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এখানে একটা প্রশ্ন উদাহরণমূলক কোয়েশ্চেন, পারমাণবিক ভর সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যা বলে কেন? তাহলে আমরা প্রথমে বলবো, কোনো পরমাণু নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন এবং নিউট্রনের মোট পরিমাণকে পারমাণবিক ভর সংখ্যা বলে। যেহেতু প্রোটন এবং নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত এবং নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন এবং নিউট্রন সংখ্যাকেই পারমাণবিক ভর সংখ্যা বলা হচ্ছে, সেজন্য পরমাণুর পারমাণবিক সংখ্যার যে উপাদানগুলো আছে নিউট্রন এবং প্রোটন নিউক্লিয়াসে অবস্থান করায় পারমাণবিক ভর সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যাও বলে। তাহলে আমরা লিখতে পারি পারমাণবিক ভর সংখ্যা এ সমান নিউট্রন প্লাস প্রোটন। তাহলে প্রোটন আমরা কি জেনেছি? প্রোটন হচ্ছে পরমাণুর কেন্দ্রে বিদ্যমান, প্রোটন সংখ্যা হচ্ছে পরমাণুর কেন্দ্রে বিদ্যমান পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বলতে পারি, বা প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলতে পারি। আর নিউট্রন এবং প্রোটনের মোট পরিমাণকে আমরা বলছি পারমাণবিক ভর সংখ্যা। তাহলে আমরা যদি নিউট্রন সংখ্যা বের করতে চাই তাহলে যাবে এ মাইনাস পি, অর্থাৎ পরমাণুর ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বাদ দিলে যে পরিমাণ পাওয়া যায় তাকে বলা হবে নিউট্রন সংখ্যা। যেমন আমরা যদি অক্সিজেন লিখি 16H, এখানে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আর এটা হচ্ছে তার পারমাণবিক ভর সংখ্যা। তাহলে আমরা এখানে এ সমান পাচ্ছি 16, কিভাবে? প্রোটন সমান 8 এবং নিউট্রন সমান হচ্ছে এ মাইনাস জেড বা এ মাইনাস পি, যেটা লিখি এ মাইনাস পি। তাহলে আমার ভর সংখ্যা ছিল 16, প্রোটন সংখ্যা হচ্ছে 8 ইকুয়াল টু 8। তাহলে প্রোটন সংখ্যা 8, নিউট্রন সংখ্যা 8, দুটো যোগ করলে পারমাণবিক ভর সংখ্যা আমরা পাবো 16। এখন আমরা একটা সম্পর্ক দেখার চেষ্টা করব। সম্পর্কটা হলো পারমাণবিক ভর একক পারমাণবিক ভর মানে হচ্ছে অ্যাটমিক ভর মানে হচ্ছে মাস, একক মানে হচ্ছে ইউনিট, তার মানে এএমইউ, অ্যাটমিক মাস ইউনিট। পারমাণবিক ভর একক ও ভরের প্রচলিত একক গ্রামের মধ্যে সম্পর্ক বের করার চেষ্টা করব। অর্থাৎ আমরা এএমইউ কে গ্রামে কিভাবে গ্রামকে এএমইউ তে পরিণত করব সেটা সম্পর্কে একটা সম্পর্ক। টপিকটা দাঁড়ালো পারমাণবিক ভর একক ও ভরের প্রচলিত একক গ্রামের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি 1 এএমইউ সমান
কার্বন 12 এর একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 12। আমরা জানি কোন মৌলিক পদার্থের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে, কোন পরমাণুর বা মৌলিক পদার্থের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণটা পাওয়া যায় সেটা হচ্ছে 1 গ্রাম পরমাণু। ধরো কার্বনের পারমাণবিক ভর 12, সুতরাং কার্বনের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 12 গ্রাম। অর্থাৎ 1 মোল কার্বনের পারমাণবিক ভর 12, তার মানে 1 গ্রাম পরমাণুতে 1 মোল পরমাণুতে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। এখানে দেখো কার্বনের একটি পরমাণুর ভর, আমরা কার্বনের পারমাণবিক ভর লিখছি 12, কার্বনের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 12 গ্রাম। এই 12 গ্রাম মানে হচ্ছে 1 মোল কার্বন, যেখানে অ্যাভোগাড্রো সংখ্যক বা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি পরমাণু থাকে। তাহলে খেয়াল করো, আমার এখানে বের করতে হবে কার্বনের একটি পরমাণুর ভর, তাহলে কার্বনের পারমাণবিক ভর 12, কার্বনের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 12 গ্রাম। অর্থাৎ 1 মোল কার্বন সমান 12 গ্রাম কার্বন। আবার 1 মোল কার্বনে আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু বিদ্যমান, তার মানে এতটি পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম। আমার বের করতে হবে একটি পরমাণুর ভর, তাহলে আমরা লিখতে পারি একটি কার্বন পরমাণুর ভর সমান 12 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 20 গ্রাম। সুতরাং 1 mu সমান আমরা লিখতে পারি 12 ডিভাইড বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, মানে কার্বনের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 12। 12 কাটা গেলে আমরা পাচ্ছি 1 ডিভাইড বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা সলভ করলে যে মানটা আসে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম ইকুয়াল 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। তাহলে দেখো 1 mu সমান কার্বন 12 এর একটি পরমাণুর ভর ডিভাইড বাই 12, তাহলে 1 মোল কার্বনের ভর হচ্ছে 12 গ্রাম। দ্যাট মিন্স অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর 12 গ্রাম, একটি কার্বন পরমাণুর ভর 12 ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এই মানগুলো যদি আমি এখানে বসাই, আমি সলভ করলে যে মানটা পাচ্ছি 1 mu সমান 1.66 ইন্টু 10 to the -24 গ্রাম বা 1.66 ইন্টু 10 to the power -27 কেজি। এটা হচ্ছে mu এর সাথে গ্রামের সম্পর্ক। তাহলে এখানে আমরা পারমাণবিক ভর এককে মানে mu কে এককে ডাল্টন নামেও অভিহিত করা হয় বা বিবেচনা করা হয়, অভিহিত করা হয়। তাহলে আমরা লিখতে পারি 1 ডাল্টন ইকুয়াল টু 1.66 ইন্টু 10 to the power -24 গ্রাম ইকুয়াল টু 1.66 ইন্টু 10 to the power -27 কেজি। এভাবে কোনো পরমাণুর ভরকে আমরা গ্রাম থেকে mu এককে অথবা mu থেকে গ্রামে নিয়ে যেতে পারবো। mu থেকে গ্রামে নিতে হলে এত দ্বারা গুণ করতে হবে, আর যদি গ্রাম থেকে mu তে নিয়ে যায় তখন এত দ্বারা ভাগ করতে হবে। সুতরাং আমরা বলতে পারি কোনো পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করতে হলে তার আপেক্ষিক পারমাণবিক ভরকে 1.66 ইন্টু 10 to the power -24 গ্রাম বা 1 mu দ্বারা গুণ করতে হবে। সুতরাং আমরা লিখতে পারি মৌলের একটি পরমাণুর ভর মানে প্রকৃত ভর, মৌলের একটি পরমাণুর ভর সমান মৌলের
আপেক্ষিক পারমাণবিক ভর গুণ mu, বা আমরা লিখতে পারি মোলের আপেক্ষিক পারমাণবিক ভর গুণ 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। সুতরাং লিখতে পারি অক্সিজেনের একটি পরমাণুর ভর সমান আমরা লিখতে পারি 16 গুণ, অর্থাৎ এর আপেক্ষিক পারমাণবিক 16 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। এটা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটা হচ্ছে 2.656 ইন্টু 10⁻23 গ্রাম, আর কেজিতে নিলে 2.656 ইন্টু 10⁻26 কেজি। সুতরাং পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করার সময় তার আপেক্ষিক পারমাণবিক ভরকে mu দ্বারা গুণ করে আমরা তার মোট পারমাণবিক ভর বা একটি পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করতে পারব। এরপর আমরা দেখব একটা পরমাণুকে কিভাবে প্রকাশ করা হয়। পরমাণু প্রকাশের রীতি। খেয়াল করো, আমি মনে করলাম x একটি পরমাণু, তাহলে যার পারমাণবিক ভরকে বাম পাশে উপরের কোণায় লিখতে হয়, প্রোটন সংখ্যাকে আমরা z হিসেবে লিখব বাম পাশে নিচে, এখানে দিচ্ছি প্লাস মাইনাস n। এখানে x হচ্ছে পরমাণুর প্রতীক, z হচ্ছে পারমাণবিক সংখ্যা, এ হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা, আর এখানে প্লাস মাইনাস n হচ্ছে গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা। তার মানে n দ্বারা প্লাস n হলে আমরা বুঝবো পরমাণুটি ওই পরিমাণ ইলেকট্রন দান করেছে, আর মাইনাস n দ্বারা যদি থাকে তাহলে তাকে আমরা বলবো ওই পরিমাণ ইলেকট্রন গ্রহণ করেছে। এভাবে কোন একটা পরমাণুকে প্রকাশ করা হয়। যেমন যদি অক্সিজেনকে বলি 16, এটা হচ্ছে অক্সিজেন পরমাণু, এখানে -2, দ্যাট মিনস এখানে অক্সিজেন পরমাণুটি দুটি ইলেকট্রন গ্রহণ করেছে। আবার যদি বলি সোডিয়াম 23 হচ্ছে তার পারমাণবিক ভর সংখ্যা, 11 হচ্ছে প্রোটন সংখ্যা, এটা সোডিয়াম পরমাণু। যখন এভাবে থাকবে তখন বোঝাতে সোডিয়াম আয়ন, অর্থাৎ এখানে মোট ইলেকট্রন সংখ্যা একটি সে দান করেছে। এবং এরকম পরমাণুর প্রতীক থেকে আমরা মৌলিক কণিকার সংখ্যা নির্ণয় করার চেষ্টা করব। এখন টপিক হলো পরমাণুর প্রতীক থেকে মৌলিক কণিকার সংখ্যা নির্ণয়। অর্থাৎ আমাকে একটা প্রতীক দেওয়া থাকবে, যেভাবে পরমাণুকে ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা দ্বারা লেখা থাকে, সেখান থেকে আমার ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমি একটা চার্ট করেছি, দেখো এটা হচ্ছে প্রতীক, তারপরে ভর সংখ্যা এ, প্রোটন সংখ্যা z, নিউট্রন সংখ্যা n সমান a - z, ইলেকট্রন সংখ্যা। আমরা আগেই বলেছি এটা হচ্ছে পরমাণুর প্রতীক। উপরে বাম পাশে উপরে থাকবে পারমাণবিক ভর সংখ্যা, আর নিচে থাকবে প্রোটন সংখ্যা। এখান থেকে আমরা এই জিনিসটা ফিল আপ করার চেষ্টা করি। ভর সংখ্যা a মানে 16, প্রোটন সংখ্যা z ইকুয়াল টু 8, নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, 16 মানে 8 ইকুয়াল 8। ইলেকট্রন সংখ্যা, আমরা জানি কোনো পরমাণু যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অর্থাৎ সে ইলেকট্রন দান বা গ্রহণ করে না, সে অবস্থায় পরমাণুতে প্রোটন সংখ্যার সমসংখ্যক ইলেকট্রন বিদ্যমান থাকে যদি সে ইলেকট্রন দান বা গ্রহণ না করে। তাহলে এই পরমাণুটি কোন ইলেকট্রন দান বা গ্রহণ করে না, এখানে প্রোটন সংখ্যা যা 8, ইলেকট্রন সংখ্যা 8। এরপর আছে সোডিয়াম 23, 11, তাহলে ভর সংখ্যা 23, প্রোটন সংখ্যা হচ্ছে 11, নিউট্রন সংখ্যা a - z ইকুয়াল 12। এটাও পরমাণু যতটি প্রোটন থাকবে ততটি ইলেকট্রন 11টি। এরপর দেখো 35, 17 ক্লোরিন,
ক্লোরিনের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 35, প্রোটন হচ্ছে 17, নিউট্রন সংখ্যা হচ্ছে 35 - 17 = 18। যেহেতু এটা পরমাণু অবস্থায় আছে, কেন্দ্রে যতটি প্রোটন থাকবে বাইরের শক্তি স্তরে ততটি ইলেকট্রন থাকবে। এরপর ক্যালসিয়াম 40-20, পারমাণবিক ভর সংখ্যা 40, প্রোটন সংখ্যা হচ্ছে 20, নিউট্রন সংখ্যা 40 - 20 = 20 এবং ইলেকট্রন সংখ্যাও 20। এভাবে পরমাণুর প্রতীক থেকে আমরা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারি। এরপর একটু করে খেয়াল করবে, এগুলোকে আমি এখন আয়নে পরিণত করব। দেখো অক্সিজেন 2-, এই প্রতীকটির ক্ষেত্রে কি চেঞ্জ হলো? অক্সিজেনের 2- মানে সে দুটি ইলেকট্রন গ্রহণ করেছে, বাকি যে মৌলিক কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। তাহলে ভর সংখ্যা 16, প্রোটন সংখ্যা 8, নিউট্রন সংখ্যা 8। 2- এটার অর্থ হচ্ছে এ দুটি ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ পরমাণু অবস্থায় তার ইলেকট্রন সংখ্যা 8, কারণ প্রোটন সংখ্যা যা ইলেকট্রন সংখ্যা তা। দুটি ইলেকট্রন গ্রহণ করায় তার টোটাল ইলেকট্রন পূর্বের ছিল 8টা, এখন দুইটা গ্রহণ করেছে, টোটাল ইলেকট্রন দাঁড়াবে 10। এরপর আমরা জানি সোডিয়াম রাসায়নিক বিক্রিয়াকালে একটি ইলেকট্রন দান করে, সেই জন্য সোডিয়ামের উপর প্লাস চার্জ। নিউট্রন এবং প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে ভর সংখ্যা 23, প্রোটন সংখ্যা 11, নিউট্রন সংখ্যা 12। তাহলে তার ইলেকট্রন থাকার কথা ছিল 10, +1 মানে সে তার টোটাল ইলেকট্রন থেকে একটি ইলেকট্রন দান করেছে, ছিল 11টি, একটা দান করায় তার টোটাল ইলেকট্রন দাঁড়াবে 10। এরপর ক্লোরিনে যদি আসি, ক্লোরিন মাইনাস, তাহলে একইভাবে তার ভর সংখ্যা 35, প্রোটন সংখ্যা 17, নিউট্রন সংখ্যা 18। তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17, মাইনাস দ্বারা আমরা বুঝি সে একটি ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে পরমাণু অবস্থায় তার ইলেকট্রন 17, একটি ইলেকট্রন গ্রহণ করে তার টোটাল ইলেকট্রন দাঁড়াবে 18। এরপর ক্যালসিয়াম 2+, এটার ক্ষেত্রেও একইভাবে ভর সংখ্যা 40, প্রোটন সংখ্যা 20, নিউট্রন সংখ্যা 40 - 20 = 20। তাহলে 2+, অর্থাৎ ক্যালসিয়াম পরমাণুটি তার বহিঃস্থ থেকে দুটি ইলেকট্রন দান করে, সেক্ষেত্রে তার ইলেকট্রন ছিল 20টি, +2 মানে দুটো দান করায় তার ইলেকট্রন সংখ্যা দাঁড়াবে 18টি। এভাবে পরমাণুর প্রতীক থেকে আমরা মৌলিক কণিকা তথা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সংখ্যা নির্ণয় করতে পারে। অনেক সময় অবজেক্টিভ আছে এর ভর সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত বা ইলেকট্রন সংখ্যা কত, এটার সাহায্যে তোমরা মৌলিক কণিকা সংখ্যা নির্ণয় করতে পারবে আশা করি। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ধীরে ধীরে পড়ালেখা বা পড়ানো অংশগুলো অনুশীলন করতে থাকবে। সবাই ভালো থাকবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।